শেষ রাত্রে আর একবার শব্দটা শুনলাম। বনভূমি তখন নিঃশব্দ, চাঁদ ডুবে গিয়ে নদীর আকাশ, বন সব অন্ধকার একাকার। আমার চোখে ঘুম ঢুলে এসেছে। এমন সময় অন্ধকার ভরা গভীর বনভূমির দিক থেকে আর একবার সেই বিকট হাসির রোল উঠল। শেষ রাত্রে চাঁদ ডোবা অন্ধকারে সেটা এক অমানসিক এত পৈশাচিক ঠেকল যে তখন আমার বালক বয়স হলেও হাসিটার প্রকৃত রূপ বুঝে বুকের রক্ত যেন হিম হয়ে গেল। গল্প যখন শুধুই কথা নয়, হয়ে ওঠে একটা অভিজ্ঞতা। আমাদের নিজস্ব ভাবনা আর আপনাদের ভালোবাসায় একগুচ্ছ কাহিনী। নির্জনে দাঁড়িয়ে আমরা অনেক সময় এমন কিছু শব্দ শুনি যার কোনো ব্যাখ্যা আমাদের কাছে থাকে না। আমরা ভাবি সেটা মনের ভুল, কিন্তু সেই ভুলটাই যখন অট্ট হাসি হয়ে আপনার কানের কাছে প্রতিধ্বনিত হয়, তখন ফেরার পথ বন্ধ হয়ে যায়। শুনতে থাকুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাসি। স্টেশনে ওয়েটিং রুমের ভিতরে বাইরে কোথাও অন্য লোক ছিল না। বেয়ারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না। অগত্যা চায়ের আশায় জলাঞ্জলি দিয়ে আমরা কয় বন্ধুতে বেশ করে রাগ টেনে নিয়ে ইজি চেয়ারে শুয়ে পড়লাম। মাঘের শেষ যদিও, শীত কিন্তু বাংলাদেশের পৌষ মাসের চেয়েও বেশি। রমেন বলল, ওয়ে তোমরা যা বোঝো করো, আমি কিন্তু চা না হইলে রাত কাটাতে পারবো না। বসো তোমরা, একটা ব্যবস্থা দেখি। দরজা খোলার সঙ্গে সঙ্গে এক ঝলক তীক্ষ্ণ শীতল পশ্চিমে বাতাস তীরের মতো ঘরে ঢুকতেই আমরা হা হা করে উঠলাম। রমেন ততক্ষণে চলে গিয়েছে। খোলা দরজাটা বন্ধ করে দিতে গিয়ে দেখি বাইরে বেজায় কুয়াশা। প্রীতিশ আমাদের দলের দার্শনিক, এতক্ষণে সে রাগ দিয়ে আপাদ মস্তক আবৃত করে শুয়েছিল। হঠাৎ মুখ তুলে গম্ভীরভাবে বলল, দেখো আমার কিন্তু একটা আনক্যানি সেন্সেশন হচ্ছে। কেন বলো তো? আমি বললাম, কিভাবে আনক্যানি? অদ্ভুত। সে রাগ তুলে ফেলে ইজি চেয়ারে উঠে বসলো। চারিধারে চেয়ে দেখে বলল, তা ঠিক জানি না, কিন্তু কেমন জানো। আমরা সকলেই ততক্ষণে পুনরায় খাড়া হয়ে উঠে বসেছি। সলিল বলল, বিচিত্র নয়, আমি একটা ব্যাপার জানি। তখন ভাগলপুরের শেষ ট্রেনটা যখন চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একা আমি অনুভব করলাম এক অদ্ভুত শূন্যতা। আশেপাশে কেউ নেই। আমি অজিত, পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। কাজের চাপে দেরি হয়ে গেছিল। অগত্যা রাতটাই স্টেশনের ওয়েটিং রুমেই কাটাতে হবে। ওয়েটিং রুমটা যেন 100 বছরের পুরনো ছাদ। ছাদ থেকে চুনকাম খসে পড়ছে কোণে। একটা টিমটিমে হেরিকেন জ্বলছে। মাঝখানে একটা ইজি চেয়ার। আমি সেখানে গা এলিয়ে দিলাম, কিন্তু ঘুম আসছিল না। বাইরের পাহাড়ি জঙ্গল থেকে একটা হাড় কাঁপানো হাওয়া ঘরের ভেতরে ঢুকে আসছিল। হঠাৎই আমার নজর গেল কোণের ওই ছোট্ট বাথরুমটার দিকে। দরজাটা আধ খোলা, আর ভেতর থেকে আসছিল একটা শব্দ। মনে হলো কেউ যেন খুব মন দিয়ে কিছু একটা ঘষছে।
কৌতূহল চাপতে পারলাম না। লণ্ঠনটা হাতে নিয়ে পা টিপে টিপে বাথরুমের দরজার সামনে দাঁড়ালাম। দরজাটা একটু ধাক্কা দিতে ভেতরে যে দেখলাম, আমার শরীরে রক্ত হিম হয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে আছে এক দীর্ঘকার সাহেব, পুরনো পুরনো ড্রেসিং গাউন। সাহেবের মুখটা আয়নায় দেখা যাচ্ছে না, শুধু পিঠটা দেখা যাচ্ছে, কিন্তু তার ডান হাতটা নড়ছে। সাহেব তার হাতলওয়ালা খোলটা বারবার ঘষছে একটা পাথরের উপর। হঠাৎ সাহেব থামলো। লণ্ঠনের আলোয় দেখলাম খোরটা রূপোর মতো চকচক করছে। আমি ভয়ে সিটিয়ে গেলাম। সাহেব তার খোঁটা নিজের চিবুকের নিচে ধরলো, তারপর অতি সাবধানে কিন্তু নিষ্ঠুরভাবে সে খোঁটা নিজের গলায় বসিয়ে দিল। কোনো চিৎকার নেই, কোনো রক্তপাত নেই, শুধু সেই হাড় কাঁপানো আওয়াজ, সাহেবের বারবার খোঁট টানা, আর তার গলাটা চিরে দু ভাগ হয়ে যাচ্ছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু মনে হলো কে যেন আমার কণ্ঠনালী টিপে ধরেছে। সাহেব এবার ধীরু পায়ে ঘুরল। তার চোখের জায়গায় দুটো জ্বলন্ত নীল গহ্বর। সে আমার দিকে তাকিয়ে এক পৈশাচিকভাবে তাকালো আর হাসলো। সে এগিয়ে আসছে আমার দিকে, খুঁটটা উঁচিয়ে। আমি পিছু থেকে হোঁচট খেয়ে পড়ে গেলাম। সাহেব আমার বুকের উপর চেপে বসলো, তার হাতে সেই ধারালো খুঁটটা গলার একদম কাছে। আমি অনুভব করলাম তার বরফ শীতল নিঃশ্বাস। হঠাৎ সাহেব থেমে গেল। বাইরে তখন ভোরের প্রথম আলো ফুটেছে। সাহেব আমার কানের কাছে ফিস ফিস করে বলে উঠল, You are lucky. You are lucky, engineer. My shift is over for now. এরকম একটা স্টেশনে ওয়েটিং রুমে রাত 10টার পর লোক থাকতে পারতো না। শুধু তাই নয়, একবার অনেক রাত্রে ট্রেনে এক ভদ্রলোক নেমে রাতের মতো স্টেশনের ওয়েটিং রুমেই ছিলেন। সকালেও তিনি ওঠেন না দেখে সকলে তুলতে গিয়ে দেখলেন তিনি অচৈতন্য অবস্থায় মুখ থুবড়ে পড়ে আছেন। তারপর অনেক যত্নে তার জ্ঞান হয়। তিনি সকলের কাছে বললেন, শেষ রাত্রির দিকে এক সাহেব এসে তাকে উঠায়। পরে হঠাৎ তিনি পকেট থেকে একটা খুর বার করে নিজের গলায় বসে এমন জোরে টানতে থাকেন যে কাঁচা চামড়া কাটার অস্বস্তিকর খ্যাঁচ খ্যাঁচ আওয়াজে তার সারা শরীর শিউরে ওঠে। তিনি চিৎকার করে লোক ডাকতে যেতেই দেখেন কেউ কোথাও নেই, সাহেবের চিহ্নও নেই ঘরে। তারপর কি হলো আর তা জানে না। সেই স্টেশনে ওয়েটিং রুমেই বাথরুমের মধ্যে এক ছোকরা সাহেব ইঞ্জিনিয়ার কি জন্য একবার ওইভাবে গলায় খুর বসে আত্মহত্যা করেছিল। তারপর থেকেই এই ব্যাপার। আমরা সকলে আমাদের বাথরুমটার দিকে চেয়ে দেখলাম। লুপ লাইনের নির্জন পাহাড়ে, জঙ্গলের ধারে, লাইনের ওপারে কেবল স্টেশন মাস্টারের কোয়ার্টারটা এবং লেভেল ক্রসিং এর ফটকে দরওয়ানের গুমটি। ওয়েটিং রুমের বাইরে স্টেশনে হাতার পরেই একটা ছোট্ট পান, সিগারেট ও চায়ের দোকান। দিনের বেলা এমন কি সন্ধ্যার পর পর্যন্ত দেখেছিলাম, তারপর থেকেই দেখি আর দোকানের বার্তা নেই। দোকান বন্ধ করে চলে গিয়েছে হয়তো। গল্প ভালো জমতে না জমতে হঠাৎ দরজাটা খুলে গেল। একটা কুলির হাতে কাঁসার থালার উপর গোটা আষ্টেক পেয়ালা ভর্তি চা নিয়ে ঢুকলো রমে। ঢুকেই বলল, দেখছো, where there is a will there is way। বলেছিলাম না চায়ের ব্যবস্থা করবই। স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ হয়ে গেল, তার বাড়িতেও আমাদের জেলায়। তিনি বললেন, বিলক্ষণ, আমরা ভদ্রলোকে ছেলে, বাঙালি চা খাবেনি তো সৌভাগ্য। ছাড়লেন না কিছুতেই, নিজের ভাষা থেকেই তৈরি করে দিয়ে পাঠালেন। রমিনের কথা শেষ হতে না হতে
দরজা ঠেলে এক ভদ্রলোক ঢুকলেন। রমেন প্রায় খেলার পুতুলের মতো লাফিয়ে উঠে বলল, এই যে মিত্তির মশাই, আসুন 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 আসুন। পরে আমাদের দিকে চেয়ে বললে, ইনি এখানকার স্টেশন মাস্টার হরিদাস বাবু, আসুন বসুন। ততক্ষণে হরিদাস বাবুর টেবিলে পাশে হাতল শূন্য বেতের কেদারাটার মধ্যে আমাদের সকলের উদ্দেশ্য অভিবাদন জন্য হাত উঁচু করে গরুরের মতো বসে আছেন। মিত্তির মশাইয়ের বয়স 45-এর কম নয়, ধরা গরম, কানের পাশে চুলগুলো বেশ পাক ধরেছে, গোফদারি কামানো, পশ্চিমের আটা জলে বেশ স্বাস্থ্যবান শরীর। আমি জিজ্ঞাসা করলাম, আপনি এখানে কতদিন আছেন মিত্তির মশাই? আগে এই আসছে ফেব্রুয়ারিতে 1.5 বছর হবে। বড় কষ্ট মশাই, মাছ তো একেবারে মেঘলে না, বাঙালির মুখ মোটে দেখতে পাওয়া যায় না, তাই আপনারা আজ এসছেন শুনে খুব আনন্দ হলো। উনি চায়ের কথা যেমন তুললেন, আমি বললাম, তার কি, আমার বাসা যখন নিকটেই রয়েছে তখন কি আর, তা আপনারা কতদূর যাবেন? সব আমরা সাইকেলে করে দিল্লি যাবো বলে বেরিয়েছি। ওপার থেকে আসছি কিনা, এইখানে নদী পার হয়ে ভাগলপুরের পথ ধরে গিয়ে গ্র্যান্ড ট্যাঙ্ক রোডে উঠবো ইচ্ছা আছে। ভাগলপুরের গাড়িটা ঠিক এখানে কটায় পাওয়া যাবে কাল সকালে? তারপর অনেক কথাবার্তা ও আমাদের ভ্রমণ সম্বন্ধে অনেক কৌতূহল প্রশ্নের উত্তর এবং কথিত ট্রেনের ঘটিত নানা আবশ্যিক সংবাদের আদান প্রদানের কথাবার্তার বেগ মণীভূত হয়ে পড়ল। কারোরই ঘুম পাচ্ছিল না, বিশেষ করে গরম চা খাওয়ার পরে অলস তন্দ্রা ভাবটা কেটে গিয়ে সকলের শরীর যেন বেশ তাজা হয়ে উঠেছিল। নির্বনমুখ কথাবার্তা শিখাটাকে পুরোনায় খোঁচা দিয়ে প্রদীপ্ত করার জন্যই আমি হঠাৎ বলে উঠলাম, হ্যাঁ মশাই, আপনাদের এই ওয়েটিং রুমের বাথরুমে ভর্তুট নেই তো? এই প্রশ্নের পরেই সলিলের সেই অজ্ঞাত স্টেশনটির বাথরুম ও ছোকরা ইঞ্জিনিয়ার সাহেবের কল্পনায় পুরোনায় ফিরে এলো। পুনরায় আমাদের একচোট হাসি হলো এবং কেউ কেউ এমন ভাবের ভান করলেন যে এই স্টেশনের বাথরুম সম্বন্ধে তাদের ভয়ের ধারণা পোষণ করেন। রমেন বলল, যাতাযাব গাঁজা করি। হরিদাস বাবু অনেকক্ষণ কোনো কথা বলেননি। আমাদের উপহার দেওয়া সিগারেটের চতুর্থী ছাই ঝাড়তে ঝাড়তে তিনি হাই তুলে খাড়া হয়ে বসলেন। আপনারা হাসবেন হয়তো, কিন্তু আমার নিজের জীবনের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এখানে বলছি, শুনুন। পরে তিনি পঞ্চম সিগারেটটি ধরিয়ে নিজের অদ্ভুত গল্পটি বলে গেলেন। অনেকদিন আগেকার কথা, আমার বয়স তখন খুব বেশি না হলেও 12-13 কম নয়। আমার কাকা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন এবং সে সময় তিনি খুলনায় মডেলগঞ্জ আউটপোস্টে থাকতেন। এবার কি উপলক্ষে তা এখন ঠিক স্মরণ হয় না। আমি আমাদের বাড়ির সকলের সঙ্গে কাকার কাছে বেড়াতে যাই। কাকা তখন ছিলেন খুলনার বাসাতে, সেখানে অনেক দিন আমরা ছিলাম। বেশি দিন থাকাবার কথাবার্তা হওয়াতে আমি সেখানকার একটা স্কুলে ভর্তি হয়ে গেলাম। আমরা পুজোটা পড়াতেই সবার খুলনায় যাই। কয়েক মাস পড়ার পর বিশেষ ছুটি হলো, প্রায় 1 মাসের উপর। কাকাকে ধরলাম তার সঙ্গে তার কার্যস্থান মডেলগঞ্জে যাব। কাকা আমাকে নিয়েও গেলেন। সেই সময়টা মোম মরু সংগ্রহকারকদের লাইসেন্স নতুন করে করার সময়। কেউ ফাঁকি দিয়ে পুরনো লাইসেন্সের বলে জঙ্গলে মোম মরু সংগ্রহ করে কিনা পাহারা দেওয়ার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের বোট ও স্টিম লঞ্চ সব সময় সুন্দরবনের নদী, খাঁড়ি ও খালের মধ্যে ঘুরে ঘুরে পাহারা দিত।
কতবার আমি কাকার সঙ্গে এই সরকারি বোটে সুন্দরবনের মধ্যে বেড়াতে গিয়েছি, তার আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার মনে এই সুন্দরবনের একটা অপূর্ব স্বপ্ন ছবি মুদ্রিত আছে। তখন আমি ছেলে মানুষ, সবে 13, শহর থেকে গিয়েছি। সুন্দরবনের অপূর্ব বন সৌন্দর্য এই 1 মাসে প্রতিদিন আমার ক্ষুধার্ত ব্যগ্র বালক মনকে কি আনন্দের বার্তা বয়ে আনতো, তা আমি মুখে আপনাদের বোঝাতে পারি না। আর কখনো সে দেশে যায়নি। অনেক দিনের কথা হলেও এখনো মধ্যে মধ্যে সুন্দরবনে, বিশেষ করে জ্যোৎস্না ওঠা সুন্দরবনের ছবি, অপরিসর খালের মাটির জঙ্গলে ভরা ঢালু পাড়, নতুন পাতা ওঠা গাব গাছের ও বন্য গোল গাছের সারি, খাড়ির মুখে জোয়ারের শব্দ যখনই মনে হয়, একটা জিনিসের জন্য বেদনা এ বয়সেও মনটা কেমন করে ওঠে। সেদিনের কথাটা আমার বেশ মনে আছে। সুন্দরবনের সেই অংশটা তখন জরিপ হচ্ছিল। তাদের একটা লম্বা বড় গাঙের মাঝখানে বাঁধা থাকতো একটা লঞ্চ, যাকে বলে। দুপুরবেলা সেদিন সেই লঞ্চটাতে আমাদের নিমন্ত্রণ ছিল 4-5 জন। আমি, একজন কানুঙ্গো, একজন কেরানি, সবাই বাঙালি, সব শুদ্ধ 7-8 জন লোক লঞ্চটাতে। খাওয়া দাওয়াটা খুব গুরুতর রকমের হলো। তারপর একটু গান বাজনাও হলো। বেলা পড়ে গেলে সেখান থেকে বিদায় নিয়ে আমাদের বজরাটা ছাড়লো। ক্রমে রাত হলো, জ্যোৎস্না উঠল। খালের দুধারে নতুন পাতা ওঠা বনের মাথাটা জ্যোৎস্নায় চিকচিক করছিল। দূর থেকে নৈশ পাখির 2-1টা অদ্ভুত শব্দ আমার কোনো রকমের কানে আসছিল। জোয়ারের জলে মগ্ন গোল গাছের অনগত শাখাগুলো ভাটার পরে একটু একটু করে জল থেকে জেগে উঠতে লাগলো। বাঘের উপদ্রুপের ভয় সব সময় আমাদের বজরাতে 2 জন বন্দুকধারী সিপাহী থাকতো। তারা বজরার ওধারে তালা উনুনে রান্না চাপিয়ে দিল। রাতটা বড় গরম, গোমট ধরনের। গাছের পাতাটি পর্যন্ত নড়ছিল না। চারদিকে একটা নীরব থমথমে ভাব। ছইয়ের ভিতরে থাকবার উপায় নেই। বজরার ছাদে তক্তার পাটাতনের উপর এসব গ্রীষ্মের রাতে শুয়ে থাকতে খুব আরাম বটে। কিন্তু অপরিসর খালের দুধারের বন ঘন থেকে বাঘ লাফিয়ে পড়বার ভয়ে সেখানে থাকবার জোর ছিল না। ছইয়ের মধ্যে কাকা ও বিনোদবাবু দাবা খেলছিল। ছইয়ের ঘুলগুলিগুলো সব খোলা। আমি নিকটে বসে বই পড়ছি। খেলতে খেলতে রাত হয়ে গেল 10টার বেশি। সিপাহীদের রান্না হয়ে গেল। কাকা কি একটা কঠিন চাল সামলানোর কথা এক মনে ভাবছেন। আমি মিটমিটে আলোতে অখ্যান মঞ্জুরি পড়ছি। বিনোদবাবু খেলোয়াড়কে সমস্যায় ফেলোয়াড় আত্মপ্রসাদে তাকিয়ে ঠেস দিয়ে ঘুলগুলির বাইরে ভাটা টান ধরা জলের দিকে চেয়ে আছে। দীর্ঘ বনো গাছের ছায়া পড়ছে জলের উপর। এমন সময় একটা ব্যাপার ঘটল। সামনের ঘন বনের মধ্যে অনেক দূর থেকে একটা উচ্চ সুস্পষ্ট কর্কট অট্টহাসির রব উঠল, অবিকল মানুষের গলার আওয়াজের মতো। হলেও মনে হলো যেন একটা অমানসিক অস্বাভাবিকর স্বর। আমরা কিছু ভাববার আগেই সেই রকম আর একবার এবং তারপর আবার হাসিটা শব্দ যেন উচ্চ তীক্ষ্ণ, যে মনে হলো বনের গাছগুলো কেঁপে কেঁপে উঠছে, মাটি যেন কাঁপছে, বোটটা যেন দুলছে। সিপাহীরা তাড়াতাড়ি খাওয়া ছেড়ে উঠে এলো। কাকা, বিনোদবাবু, আমি সকলেই ছইয়ের বাইরে এলাম। গাছপালা ছবির মতো দাঁড়িয়ে আছে। কোথাও হাওয়া নেই,
পাতাটি পর্যন্ত নড়ে না। সম্মুখে জ্যোৎস্না রাতের চাঁদ বন গাছের আড়ালে ঢলে পড়েছে। বিনোদবাবু বললেন, কি মশাই, রামবাবু, ব্যাপার কি? মাঝিরা ভারী ভয় পেয়ে গিয়েছে। তারা বজরার মাছ তুলে তলায় গোল হয়ে দাঁড়িয়ে এক দৃষ্টে বনের দিকে চেয়ে আছে। আমরা সকলেই ছইয়ের মধ্যে ঢুকতে যাচ্ছি, ঠিক এমন সময় আবার সেই হাসির শব্দটা উঠল। শব্দ এত রূঢ় ও মর্মস্পর্শী যে আমাদের সকলের গায়ে কাঁটা দিয়ে উঠল। মাঝিও দুই কানে হাত দিয়ে বলে উঠল, কাকা ও বিনোদবাবু ছইয়ের মধ্যে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলেন। কাকা বললেন, কি মশাই, খায় না নাকি? কিন্তু তার মুখ থেকে গেল গলার সুর, মনে হলো এরকম নয়। তাহলে জিনিসটা কি? তিনি কথাটা নিজেই বিশ্বাস করেন না। তারপর পরামর্শ হলো নৌকাটা সেখান থেকে সরানো যায় কিনা। কিন্তু ভাটার টান এত বেশি যে বড় গাঙের টান ঠেলে অত রাত্রে কোনো মতেই অত ভারী বজ্রাটাকে উজানে নেওয়া চলে না। অগত্যা সেইখানেই রাত কাটাতে হলো। সবাই জেগে রইল। কারুর চোখে ঘুম এলো না সে রাত্রে। শেষ রাত্রে আর একবার শব্দটা শুনলাম। বনভূমি তখন নিঃশব্দ। চাঁদ ডুবে গিয়ে নদীর আকাশ, বন সব অন্ধকার একাকার। আমার চোখে ঘুম ঢুলে এসেছে। এমন সময় অন্ধকার ভরা গভীর বনভূমির দিক থেকে আর একবার সেই বিকট হাসির রোল উঠল। শেষ রাত্রে চাঁদ ডোবা অন্ধকারে সেটা এক অমানসিক এত পৈশাচিক ঠেকল যে তখন আমার বালক বয়স হলেও হাসিটার প্রকৃত রূপ বুঝে বুকের রক্ত যেন হিম হয়ে গেল। সকালের জোয়ারের মুখে বজরা ছেড়ে আমরা দুপুরের সময় স্টিম লঞ্চে ফিরে এলাম। সেখানে সব কথা শুনে প্রধান সরইং খালিসিদের মধ্যে কেউ কেউ বলে ওই শব্দটা এর আগেও তারা শুনেছি, তবে স্থানটা বড় গভীর বনের মধ্যে বলে সেদিকটা লোক চলাচল খুব কম হয়। শোনা গেল ওই বনের মধ্যে নাকি অনেক দূর গেলে প্রাচীনকালের ঘরবাড়ির চিহ্ন পাওয়া যায়। জঙ্গলের মধ্যে শ্রেণীবদ্ধ প্রাচীন বকুল গাছে সারি দেখে মনে হয় কোনো সময় সে সব স্থানে লোক বাস ছিল। সে যাই থাকুক, আজও এতদিন পরে যখন এই কথাটা মনে পড়ে তখনই এই কথাটাই মনে পড়ে। গভীর রাত্রিরে অন্ধকারে জনহীন জনপদের ধ্বংসস্তূপে চারপাশে ঘৃণামন কোন অভিশপ্ত শরীরের আত্মার পৈশাচিক উল্লাস ভরা অট্টহাসি সেদিন কানে গিয়েছিল। তাই হাসির রোলটা যখনই মনে আসে, আজ এতকাল পরেও যেন সারা শরীর শিউরে ওঠে। আজকের মতো তাহলে এইখানেই শেষ করছি। তবে ভয় নেই, খুব জলদি আসছি আবার আরও একগুচ্ছ কাহিনী নিয়ে। ততক্ষণ চ্যানেলের বাকি গল্পগুলো শুনতে থাকুন আর নিজেদের স্নায়ুর পরীক্ষা নিন। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি চটপট করে ফেলুন, কারণ এখানে সাবস্ক্রাইব করলে বোকা হবার ভয় নেই, বরং লাভটা আপনারই। এত রোমাঞ্চ আর কোথায় পাবেন? নিজে শুনুন আর প্রিয়জনদেরও শোনান। দেখা হচ্ছে পরের গল্পে। ততক্ষণ সাবধানে থাকুন। কে জানে আপনার আশেপাশেও হয়তো কেউ আছে।